দেখো এই দুটো শব্দ আমি লিখেছি, প্রচলিত আর একটা হচ্ছে বিমুখ। এইগুলো ব্যবহারটা আমরা কীভাবে সেন্টেন্সে করতে পারি এটা একটু দেখে নিয়ে এসো। প্রচলিত মানে যেটা এখন চলে না, যার চল মানে চলে না বলে ভুল করলাম, যেটার চল আছে, যেটা করা হয়ে থেকে থাকে সেটা বলতে প্রচলিত, ইন ভোগ। আরেকটা হচ্ছে বিমুখ, অনীহা, করতে ইচ্ছে না থাকা, সেক্ষেত্রে আমরা বলি অ্যাভার্স টু, টু প্রিপোজিশনটা বসে। এবার দেখো শ্রমবিমুখ যদি বলি অ্যাভার্স টু ওয়ার্ক। ঠিক আছে, তাহলে যে বিষয়ে সে বিমুখ হবে সেই ইংরেজিটা তার পরে বসবে, অ্যাভার্স টুর পরে বসবে। এবার দেখা যাক, দেখো এই সব প্রথা আর প্রচলিত নেই। প্রচলিত ইংরেজি জানি আমরা ইন ভোগ, তাহলে প্রচলিত নয়, ইজ নট ইন ভোগ। ঠিক আছে, তাহলে আমরা ইংরেজিতে কীরকমভাবে করবো? প্রথা ইংরেজি কি? কাস্টম। এই সব, তাহলে ইংরেজিতে কী হবে? দিজ কাস্টমস, দিজ কাস্টমস, দিজ কাস্টমস আর নট ইন ভোগ, VOGUE। দিস কাস্টমস আর নট ইন ভোগ। এইবার আর কথাটা কোথায় যাবে? আর কথাটা তো বললাম না, তাহলে হবে আর এখানে নট না হয়ে সেখানে আমাদের যেটা বলতে হবে নো মোর। দিস কাস্টমস আর নো মোর ইন ভোগ। তারপরে ভালো করে বুঝে নাও, এই সব প্রথা প্রচলিত নেই, দিস কাস্টমস আর নট ইন ভোগ। এইসব প্রথা আর প্রচলিত নেই, দিস কাস্টমস আর নো মোর ইন ভোগ। বোঝা গেল? তারপরটা দেখো, এটা তো আমরা জানি যে প্রত্যেক সমাজে আছে, তুমি কোনো উৎসবে গেলে বা কোনো অকেশনে গেলে, সেখানে গেলে একটা আমরা গিফট হাতে করে নিয়ে যাই, এটা সব সমাজের মধ্যেই আছে। বাঙালি বলো, হিন্দু বলো, মুসলমান বলো, সবার মধ্যেই আছে। তাহলে প্রত্যেক সমাজেই কোনো উৎসবে উপহার দেওয়ার চল আছে, প্রচলিত। তাহলে আমরা ইংরেজিতে কী করব? উপহার দেওয়ার চল, প্রেজেন্ট করার, প্রেজেন্টেশন আমরা যেটা দিই, তাহলে উপহার দেওয়া কী হবে? প্রেজেন্টিং, প্রেজেন্টিং a gift in a occasion presenting a gift in an occasion is in vogue, VOGUE। প্রত্যেক সমাজে is in vogue in every society, in EVERY, every society। তাহলে প্রেজেন্টিং এ গিফট বা গিভিং এ গিফট সেটাও বলতে পারো, প্রেজেন্টিং এ গিফট ইন এ অকেশন, ইন কোনো অবসর, ইন এ প্রত্যেক অনুষ্ঠানে, এভরি অকেশন, কোনো অনুষ্ঠানে, ইন এনি অকেশন, ইজ ইন ভোগ ইন এভরি সোসাইটি। আবার ইন এভরি সোসাইটি না বলে আমরা বলতে পারি ইন অল দ্য সোসাইটিস। সেখানে আমরা বলতে পারি, এইটুকু লিখছি, এইটুকু, ইন অল দ্য সোসাইটিস, SOCIETIES। তাহলে আমরা বলবো প্রেজেন্টিং এ গিফট ইন এনি অকেশন, is in vogue in all the societies। বোঝা গেল? এবার দেখো, আজকাল তো কোথাও আমরা কাউকে, কোনো বাঙালিকে ধুতি শার্ট মানে 6 পকেট, এদিকে 2 পকেট, এখানে 2 পকেট, ভেতরে পকেট, ঘড়ি পকেট, এরকম শার্ট পরে কাউকে বেরোতে দেখা যায় না। শুধু তাই নয়, কোনো দর্জির দোকানে গেলেও তুমি খুঁজে পাবে না, হয়তো 1-8জন দর্জি করতে পারো, অন্য দর্জিরা করতেও জানে না। কিন্তু 100 বছর আগেও বাঙালিদের দেখা যেত ধুতি আর শার্ট পরে ঘুরে বেড়াতে, এটাই চল ছিল।
তাহলে মাত্র 100 বছর আগেও বাঙালিদের মধ্যে ধুতি শার্ট পরার চল বা রেওয়াজ ছিল। দেখো শুধু এই ইংরেজিটা কিন্তু আমরা শিখবো না, সঙ্গে অন্য জিনিসগুলো শিখে নেবো, তার ব্যবহারগুলো শিখে নেবো। মাত্র 100 বছর আগে, অনলি 100 ইয়ার্স এগো, অনলি মাত্র শুধু অনলি ব্যবহার করবো। এমনকি মাত্র 100 বছর আগে, এমনকি যদি বলি ইভেন 100 ইয়ার্স এগো, তাহলে দেখো দুটো ব্যাপার হতে পারে। মাত্র 100 বছর আগে আমরা বলতে পারি only 100 years ago। আর যদি বলি মাত্র না বলে যদি বলি এমনকি 100 বছর আগে, এরকম যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো এমনকি। এই কথাটা যদি বলতে চাই তাহলে আমরা বলবো অনলি জায়গায় আমরা ব্যবহার করবো ইভেন 100 years ago। কি ধুতি শার্ট পরার চল, পরা ইংরেজি ওয়্যার, তাহলে ওয়্যারিং, WEAR মানে পরিধান করা, ওয়্যারিং ধুতি অ্যান্ড শার্ট, SHIRT, শার্ট, ওয়্যারিং ধুতি অ্যান্ড শার্ট, ওয়্যার জায়গা তো নেই, কী করবো, ওয়্যার এইখানে লিখছি, এই যে ওয়্যারের পরে এখানে লিখছি, ওয়্যার ইন ভোগ, VOGU। বাঙালিদের মধ্যে অ্যামং দ্য বেঙ্গলিস, এখানে একটা জিনিস মনে করে রাখবো, বেঙ্গলি দুটো ই দিয়েছি, দুটো ই যখন বলা হচ্ছে বেঙ্গলি তখন হচ্ছে বাঙালি জাতি, আর যদি দুটো ই না থেকে যদি একটা আই থাকতো তার মানে হচ্ছে বাংলা ভাষা। এই জায়গাটা খেয়াল করে রাখতে হবে, খেয়াল করে যদি না রাখো তাহলে কিন্তু লিখতে আমার মতো ভুল হয়ে যাবে, আমি যেরকম ভুল করে ফেলি সেরকম ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইভেন 100 years ago wearing dhoti and shirt were in vogue among the Bengalis। বোঝা গেল? আচ্ছা, এবার পরেরগুলো দেখা যাক। অ্যাভার্স টু, মনে হচ্ছে সে মাথা ঘামাতে রাজি নয়। মনে হচ্ছে, মনে হওয়া বলতে এটা আমি হয়তো করিয়েছি কিনা তোমাদের খেয়াল নেই, নাও করিয়ে থাকতে পারি বা পরে করিয়ে দেব। দেখো কোনো কিছু মনে হওয়া এরকম বলতে আমরা সাপোজ কথাটা ব্যবহার করি, ধরে নেওয়া, মনে করা। আবার তোমার অনুমতি নেই এরকম বোঝাতে আমরা সাপোজ কথাটা ব্যবহার করি। হ্যাঁ, যেমন ধরো বললাম বাচ্চাদের রৌদ্রে যাওয়ার অনুমতি নেই, দ্য চিলড্রেন আর নট সাপোজড টু গো আউট ইন সান। অনুমতি নেই বোঝাতে এখানে আমরা সাপোজ কথাটা ব্যবহার করে থাকি তাকে। আবার সাপোজ হবে মনে করা, ধরে নেওয়া, এরকম ক্ষেত্রে আমরা সাপোজ ব্যবহার করতে পারি। আবার মনে করা, থিঙ্ক, এটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে মনে হচ্ছে বলতে কি কার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আই থিঙ্ক। আমরা বলবো আই থিঙ্ক। দেখো দুরকমভাবে বলতে পারি, আই থিঙ্ক দ্যাট কথাটা আমরা অধিকাংশ সময়ই উজ্জ রাখি, দ্যাট, THAT। আই থিঙ্ক হি ইজ, দেখো দুরকমভাবে হচ্ছে। মাথা ঘামাতে রাজি নয়, রাজি ইংরেজি কি? রেডি। তাহলে আমরা বলতে পারি হি ইজ নট রেডি টু, মাথা ঘামানো, টু এক্সারসাইজ হিজ ব্রেইন, BRAIN। কিন্তু আমরা তো শিখতে যাচ্ছি অ্যাভার্স টুটা, তাহলে হি ইজ নট রেডি এইটা আমরা বলবো না। এইটা না বলে আমরা কি, অর্থাৎ মাথা ঘামাতে রাজি নয় মানে কি, মাথা ঘামাবার ইচ্ছা নেই, সে ব্যাপারে বিমুখ,
তাহলে আমরা ইংরেজিতে কী করবো? আই থিঙ্ক হি ইজ অ্যাভার্স টু, AVERS, হি ইজ অ্যাভার্স টু এক্সারসাইজ হিজ ব্রেন। এইবার দেখো আই থিঙ্ক দ্যাট, দ্যাটটা উজ্জ্ব আমরা বলি না অনেক সময়, কিন্তু দ্যাট এখানে হওয়ার কথা। এই যে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি, এখানে আমরা কী ব্যবহার করতে পারি? আই সাপোজ, SUPPOS, সাপোজ, এটা এসে কিন্তু ছোটো হাতে, হ্যাঁ আমার লিখতে গিয়ে বড়ো হাতের হয়ে যাচ্ছে বারবার। আই সাপোজ হি ইজ নট, হি ইজ অ্যাভার টু এক্সারসাইজ হিজ ব্রেন। বোঝা গেল? এইবার দেখো তারপরে একটা দেখো, ওর মতো টাকা ধার করতে অনীহা আর কারোর মধ্যে নেই। কিছু কিছু লোক থাকে যারা কখনোই টাকা পয়সা ধার করতে চায় না। এমনও লোক আছে সে না খেয়ে শুকিয়ে মরবে, তবু খাবার কেনার জন্য টাকা ধার করবে না। তার সঙ্গে তুলনা করতে গিয়ে কী বলবো? ওর মতো টাকা ধারে অনীহা আর কারোর মধ্যে নেই। যত প্রয়োজনীয় হোক, যার জন্য হোক, টাকা ধার করবেই না সে, এরকম ব্যাপার। যেটা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তা নাহলে কিন্তু কনস্ট্রাকশনটা বুঝতে অসুবিধা হবে। ওর মতো টাকা ধার করতে অনীহা আর কারোর মধ্যে নেই। কি করব? আর কেউই ওর মতো অনিচ্ছুক নয়। তাহলে আমরা বলবো আর কেউই না, নো ওয়ান, নো ওয়ান ইজ মোর অ্যাভার্স, more averse, AVERS, averse, more averse to কি? borrowing money, টাকা ধার করা, borrowing, BORROWING। দেখো এখানে জেনে রাখো, ধার করা হচ্ছে বড়, আর ধার দেওয়া তার ইংরেজি হচ্ছে লেন্ড। ধার করা হচ্ছে বড়, আর ধার দেওয়া সেটা হচ্ছে লেন্ড। লেন্ড, ধার দেওয়া। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এইবার দেখো টু বললাম, টু এর পরে বড়োইং কেন করলাম এটা আমাকে জেনে রাখতে হবে। বড়োইং কেন করলাম? টু বড় তো বলতে পারতাম, তাই তো মনে হয় বা হওয়া উচিত। নো ওয়ান ইজ মোর অ্যাভার্স টু বড়, বড় না বলে বড়োইং কেন? তার কারণ হলো অ্যাভার্স যে কথাটা, এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ অনুভূতি। তোমার যেটা আমরা অনুভব করি, অন্তরের ব্যাপার। ভার্ব অফ পারসেপশন হলে পরে টু এর পরে যে ভার্বটা আমরা ব্যবহার করতে চাইব সেটাকে নাউন ফর্মে ব্যবহার করতে হয়। সেটাকে আমরা ইনফাইনেটিভ টু দিয়ে ব্যবহার করতে পারি না। সেই জন্য হয়েছে নো ওয়ান ইজ মোর অ্যাভার্স, নো ওয়ান ইজ মোর অ্যাভার্স বড়োইং। এইবার দেখো একটা ভালো করে খেয়াল করো, লিখতে গিয়ে আমাদের যে ভুলগুলো হয়ে যায় বা বলতে গিয়ে যে ভুলগুলো হয়, নো ওয়ান ইজ মোর অ্যাভার্স টু বড়োইং মানি। আমরা ফট করে বলে ফেলি ফ্রম আদার্স, এইটাই আমরা বলে ফেলব। নো ওয়ান ইজ মোর অ্যাভার্স টু বড়োইং মানি ফ্রম আদার্স, এইটা বলে ফেলি। কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? সে যে টাকা ধার করার প্রতি তার যে অনীহা, তার থেকেও বেশি অনীহা অন্য একজনের, তার মতো অনীহা সম্পন্ন ব্যক্তি আর নেই। তাহলে নো ওয়ান ইজ মোর অ্যাভার্স টু বড়োইং মানি, কি বলবো? than he is। বোঝা গেল? এই দ্যানটা কেন হলো? এই দ্যানটা হলো এই মোর কথা ঢাকার জন্য। কথাটা হচ্ছে মোর দ্যান, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে তোমার দ্যান কথাটা সবসময় ব্যবহৃত হয়। তাহলে আমরা বলবো
নো ওয়ান ইজ মোর অ্যাভার্স টু বরোয়িং মানি দ্যান হি ইজ, সে যতটা তার থেকে বেশি অনিচ্ছুক আর কেউ নেই। তারপরে দেখো, মাংসে তার প্রচণ্ড অনীহা। কিছু কিছু লোক আছে মাংস একদম ছুটেই পারে না, মাংস খেতেই চায় না, অ্যাভার্স টু। তাহলে আমরা কী বলবো? মাংসে তার প্রচণ্ড অনীহা, হি ইজ, দেখো প্রচণ্ডটা বাদ দিলাম, হি ইজ অ্যাভার্স টু মিট। এই প্রচণ্ডর জন্য কি করব? হি ইজ ভেরি মাচ অ্যাভার্স, হি ইজ ভেরি মাচ, হি ইজ ভেরি মাচ অ্যাভার্স টু ইট। তাহলে এই ব্যবহার যেখানে যেখানে প্রচণ্ড বোঝাতে চাইব আমরা ভেরি মাচ কথাটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে হি ইজ ভেরি মাচ অ্যাভার্স টু মিট, বোঝা যাচ্ছে তো নাকি? আশা করি আমি বলে দিচ্ছি, শুনে নাও। হি ইজ ভেরি মাচ, MUCH, অ্যাভার্স টু মিট। এইবার দেখা যাক, যে ছাত্রের পড়ায় মন নেই পরীক্ষায় তার ফল ভালো হওয়া অসম্ভব। পড়ায় মন নেই বলতে কি আমরা ইনঅ্যাটেন্টিভ, আমরা কথাটা কি বলি? ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী, ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। তাহলে যে ছাত্রের পড়ায় মন নেই সেরকম ক্ষেত্রে আমরা তো এরকম লিখতেই পারি, দ্য স্টুডেন্ট হু ইজ inattentive, the boy who is inattentive। ছাত্র না বলে আমরা সেখানে বয়ও বলতে, বোঝাবার জন্য বয়ও বলতে পারি, আমি ছাত্র লিখেছি, ছাত্রই বলি। দ্য স্টুডেন্ট who is inattentive, ইনঅ্যাটেন্টিভে পরে প্রিপোজিশন বসবে টু, ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। এইবার দেখো সেন্টেন্সের মধ্যে একটু অন্যরকমভাবে করতে হচ্ছে, তার পরীক্ষায় ফল হওয়া অসম্ভব, অসম্ভব ইংরেজি ইম্পসিবল। কিন্তু আমরা এরকমভাবে করতে পারবো, করবো না। আমরা কীরকমভাবে করবো? সে সে কখনোই পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। আসলে যে কথাটা বারবার আমি বলি, আমাদের বিষয়বস্তুটাকে ভালো করে বোঝানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে দেখো, যে ছাত্রের পড়ায় মন নেই পরীক্ষায় ফল ভালো হওয়া অসম্ভব, ইট ইজ ইম্পসিবল টু হিজ রেজাল্ট টু বি গুড। দেখো এটাকে যদি এই অনুযায়ী করতে যাই তাহলে আমাদের হবে, দি স্টুডেন্ট হু ইজ ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সেখানে হবে হিজ রেজাল্ট, RESULT, রেজাল্ট ইজ impossible to be good। তাহলে the student who is inattentive to his studies, his result is impossible to be good। লিখবো না, আমরা বলবো না। আমরা কি বলবো? এটা কিভাবে করেছিলাম? ওয়ার্ডের ইংরেজি অনুযায়ী করেছিলাম। আমরা কি বলবো? the student who is inattentive to his studies can never make a good result। বোঝা গেল? অসম্ভব মানে সে কখনোই ভালো ফল করতে পারবে না। দ্য স্টুডেন্ট হু ইজ ইনঅ্যাটেন্টিভ, এবার ইনঅ্যাটেন্টিভ এই জায়গাটা আমরা কী ব্যবহার করবো? আমরা অ্যাভার্সটা শিখছি, সুতরাং আমরা বলবো the student who is averse to his studies, can never make a good result। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। এখন লিখতে গিয়ে আমার কোথায় কী ভুল হয়েছে আমি তো খেয়াল করতে পারলাম না, খেয়াল করতে পারি না। বলে দিয়েছি সবগুলোই, যদি কোথাও ভুল বা ত্রুটি চোখে পড়ে একটু কারেক্ট করে নিন। ওকে, থ্যাংক ইউ।